তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সটা কি? আমরা যে প্রথম চ্যাপ্টারে যে অর্থায়ন আর্থিক ব্যবস্থাপকের যে তিনটি ডিসিশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে ফিনান্সিয়াল ডিসিশন, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, একটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। তার মধ্যে ইনভেস্টমেন্ট ডিসিশনে কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক নিয়ে আলোচনা করেছি। মূলত ইনভেস্টমেন্ট ডিসিশনই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। দীর্ঘমেয়াদী, এখন আমরা জানি যে মূলধন বাজেটিংটা কী। দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগের জন্য গৃহীত পরিকল্পনাকে বলা হয় মূলধন বাজেটিং। অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে মূলধন বাজেটিংটা মেনলি করা হয়ে থাকে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যে। ঝুঁকি আছে জেনেও দীর্ঘ সময় ধরে মুনাফা প্রাপ্তির প্রত্যাশায় সর্বোৎকৃষ্ট প্রকল্পে বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা মূলধন বাজেটিং বলে থাকব। এটা সবসময় দীর্ঘমেয়াদী হয়ে থাকবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্যই কিন্তু মূলধন বাজেটিং করা হয়ে থাকে। এখন আমরা জানব মূলধন বাজেটিংয়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য কী, এটা কীরকম। এটা অবশ্যই দীর্ঘমেয়াদী হবে। দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তির পুনঃপ্রতিষ্ঠা, আধুনিকরণ, সংযোজন কিংবা সম্প্রসারণের নতুন যন্ত্রপাতি প্রচলন করাই হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এসব ক্ষেত্রে বিনিয়োগই হচ্ছে আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী সুবিধা প্রাপ্তি, যদি আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি, দীর্ঘমেয়াদী সম্পদ সময় বিনিয়োগ করে থাকি, তাহলে কিন্তু আমি সেখান থেকে কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু সুবিধাপ্রাপ্ত হব। আর অধিক পরিমাণে যখন আমরা অল্প পরিমাণে বিনিয়োগ করব, সেটা কিন্তু মূলধন বাজেটিংয়ের পর্যায়ে পড়বে না। যখন আমরা অধিক পরিমাণে বিনিয়োগ করব, তখন হচ্ছে সেটা মূলধন বাজেটিংয়ের পর্যায়ে পড়বে। যখন অধিক ঝুঁকি করব, আমরা জানি যে নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। সো অধিক ঝুঁকি যখন থাকবে, অধিক ঝুঁকিতে মূলধন বাজেটিংয়ে যেহেতু অধিক পরিমাণে বিনিয়োগ করা হয়, তাহলে এখানে হচ্ছে ঝুঁকির পরিমাণও কিন্তু বেশি থাকবে। আরেকটি হচ্ছে অর্থের সময় মূল্য বিবেচনা। মূলধন বাজেটিংয়ে কিন্তু অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়ে থাকে। যেমন হচ্ছে আমরা আজকে যে টাকা আমরা বিনিয়োগ করব, আগামীকাল সেই টাকা এরকম হবে না। বর্তমান বিনিয়োগ ও ভবিষ্যৎ প্রাপ্তি বিবেচনা, আমি বর্তমানে কত টাকা আমার ক্যাশ আউটফ্লো হলো আর কত টাকা আমার ভবিষ্যতে ক্যাশ ইনফ্লো হলো, সেটা কিন্তু বিবেচনা করতে হবে। এই দুইয়ের মধ্যে যদি সামঞ্জস্য থাকে, তাহলে কিন্তু হচ্ছে সে একটা প্রকল্পে সে বিনিয়োগ করবে। তারল্য ও মুনাফার সমন্বয়, আমরা জানি যে প্রতিষ্ঠানে যদি আমি তারল্যের পরিমাণ বেশি রেখে দিই, তাহলে কিন্তু মুনাফার পরিমাণ কম হবে। আবার যদি তারল্য পরিমাণ হচ্ছে কম রেখে দিই, তাহলে হচ্ছে মুনাফার পরিমাণ বেশি হবে। এই দুইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে সমন্বয় সাধন করতে হবে, যেন তারল্য বেশি রাখার কারণে হচ্ছে মুনাফা আমার কম না হয়। আবার হচ্ছে মুনাফা হচ্ছে বেশি করার জন্য আমি বেশি পরিমাণ বিনিয়োগ করব, আমার প্রতিষ্ঠানের তারল্য কমে যাবে। সেটাও কিন্তু প্রতিষ্ঠানের যে স্বল্পমেয়াদী খরচগুলি পরিচালনায় কিন্তু তাহলে প্রবলেম দেখা দিবে। আচ্ছা, এখন আমরা জানবো মূলধন বাজেটিংয়ের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা কী, কেন আমরা মূলধন বাজেটিং করব। মুনাফা অর্জনের জন্য। আর এটা হচ্ছে যুক্তিযুক্ত ক্ষমতা, মুনাফা অর্জন ক্ষমতা এবং যুক্তিযুক্ত প্রকল্প যাচাই। আমরা কিন্তু সব প্রকল্পে কিন্তু বিনিয়োগ করব না, আমরা আগে থেকে, এটা এক ধরনের পরিকল্পনা। মূলধন বাজেটিং এক ধরনের পরিকল্পনা। আমি হচ্ছে ভবিষ্যতে এই প্রকল্পে কত টাকা আসবে যাবে, আগে থেকেই প্রকল্পে বিনিয়োগ করার আগে থেকেই আমি অঙ্কটা করি, তাহলে এই জন্যই বলা হয়ে থাকে এটা এক ধরনের পরিকল্পনা। এখন আমি পরিকল্পনা কোন প্রকল্পে আমার সবচেয়ে বেশি লাভ আসবে, সেই প্রকল্প যাচাইয়ের জন্যই কিন্তু আমি মূলধন বাজেটিং করে থাকি। দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ, লাভজনক প্রকল্পে বিনিয়োগ, অনেকগুলি প্রকল্প আমরা বিবেচনায় রাখি, যেটা থেকে আমরা মনে করি যে অঙ্ক করার মাধ্যমে আমরা মনে করি যে অধিক পরিমাণে আমাদের ক্যাশ ইনফ্লো হবে, সেই প্রকল্পে কিন্তু আমরা বিনিয়োগ করব। ঝুঁকি হ্রাস, ঝুঁকি তুলনামূলকভাবে হাই গেইন বেশি অর্জিত হবে এবং ঝুঁকি কম হবে, সেই প্রকল্পই কিন্তু আমরা গ্রহণ করে থাকব। ব্যয় কাঠামোর উপর প্রভাব,
এটা হচ্ছে মূলধন বাজেটিং কিন্তু আমাদের ব্যয় কাঠামো যদি আমরা যদি মূলধন বাজেটিং বেশি করে থাকি, বিনিয়োগ বেশি করে থাকি, তাহলে কিন্তু আমাদের ব্যয় কাঠামো কমে যাবে। আবার বিনিয়োগ যদি কম করে থাকি তাহলে ব্যয় কাঠামো হচ্ছে বেশি হবে। স্থায়ী সম্পদের স্থায়িত্ব, যেমন হচ্ছে আমরা বললাম যে কোনো সম্পদের যখন আমাদের সম্পদটা নষ্ট হয়ে গেলে তখন সেটা পুনঃস্থাপন করার জন্য যে বিনিয়োগটা করা হয়ে থাকে সেটা কিন্তু মূলধন বাজেটিংয়ের পর্যায়ে পড়ে। আরেকটি হচ্ছে তহবিল সংগ্রহে অগ্রিম পরিকল্পনা। আমরা কোন প্রকল্পে বিনিয়োগ করব, সেই প্রকল্পে কী পরিমাণ অর্থ লাগবে সেটার জন্য আমরা হচ্ছে অগ্রিম পরিকল্পনা করে থাকবো। প্রতিযোগিতা মোকাবেলা, বর্তমান বিশ্বে হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার, তথ্য প্রযুক্তির যুগ, অধিক পরিমাণ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য অবশ্যই আমাদেরকে বুদ্ধি দিয়ে হচ্ছে আমাদের এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে হবে, আর সেটার জন্য আমাদের মূলধন বাজেটিং অঙ্ক করতে হবে। বাজার সম্প্রসারণ, বিনিয়োগ ভারসাম্য রক্ষা। বিনিয়োগ বেশিও করা যাবে না, কম করাও যাবে না, বেশি করলে হচ্ছে প্রবলেম। মোট কথা হচ্ছে কী পরিমাণ বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করলে ভারসাম্য রক্ষা হবে, সেটাই মূলধন বাজেটিং করা হয়ে থাকে। প্রবৃদ্ধির হার বৃদ্ধি, একটি প্রতিষ্ঠানে দিনকে দিন হচ্ছে প্রবৃদ্ধির হার বৃদ্ধি করার জন্যই কিন্তু মূলধন বাজেটিং করা হয়ে থাকে। মূলধন বাজেটিংয়ের ধাপ বা পদক্ষেপ, ধাপগুলি কি? একটা হচ্ছে প্রকল্প উদ্ভাবন, যে কোথায় কোথায় আমি বিনিয়োগ করব সেটার জন্য প্রকল্প উদ্ভাবন করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে নগদ প্রবাহ বিবেচনা, আমি কত টাকা ক্যাশ আউটফ্লো বহিঃপ্রবাহ করলাম, কত টাকা ক্যাশ ইনফ্লো হলো, সেটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। আর হচ্ছে প্রকল্প মূল্যায়ন, কতগুলি প্রকল্প আমি উদ্ভাবন করলাম সেগুলি আমি মূল্যায়ন করব। আমাদের কতগুলি আমরা মূল্যায়ন টেকনিক্স, আমাদের যে বইয়ে আমরা যে অঙ্কগুলি করব সেগুলোকে কিন্তু ক্যাপিটাল বাজেটের টেকনিক্স, এই টেকনিক্সগুলোর মাধ্যমে একটা প্রকল্পের মূল্যায়ন করা হয়ে থাকে। প্রকল্প নির্বাচন হচ্ছে যখন আমি মূল্যায়ন করব, যে প্রকল্পটা হচ্ছে অধিক যুক্ত হবে সেই প্রকল্পটি হচ্ছে নির্বাচন করা হবে। তারপরে নির্বাচনের পর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, মানে প্রকল্পে বিনিয়োগ করা হবে। তারপরে ধারাবাহিকভাবে হচ্ছে প্রকল্পে মূল্যায়ন হয়ে থাকে। আরেকটি হচ্ছে মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তের প্রকারভেদ। মূলধন বাজেট গ্রহণ বর্জনশীল, যে প্রকল্পগুলি স্বাধীন, অন্য কোনো প্রকল্পের সাথে তুলনা করা হয় না, সেগুলিতে কিন্তু আমরা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্তটি করে থাকি। গ্রহণ করব হয় বর্জন করব। আর হচ্ছে পরস্পর বর্জনশীল, যেখানে একাধিক প্রকল্প থাকে সেখান থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পে আমরা হচ্ছে বিনিয়োগ করব। আমাদের যে অনেকগুলি পদ্ধতি আছে, টেকনিক আছে ক্যাপিটাল বাজেটিংয়ে, সেই টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করব। এক্ষেত্রে একাধিক প্রকল্প থাকবে, তখন হচ্ছে আমরা তুলনামূলক একাধিক প্রকল্প থেকে হচ্ছে যে প্রকল্পটি আমাদের হচ্ছে লাভজনক মনে হবে সে প্রকল্পে গ্রহণ করব। মূলধন রেশনিং কি? মূলধন রেশনিংটা হচ্ছে যখন প্রতিষ্ঠানে অধিক পরিমাণ মূলধন থাকে না, তখন কিন্তু সে সব প্রকল্পে বিনিয়োগ করতে পারে না। যখন অধিক পরিমাণ তার হচ্ছে মূলধন থাকে তখন কিন্তু সে সব প্রকল্পে বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে মূলধন রেশনিংয়ের ক্ষেত্রে হচ্ছে যখন অল্প পরিমাণে তার মূলধন থাকে, সেই মূলধনে হচ্ছে যে প্রকল্পগুলি সে উদ্ভাবন করবে তুলনামূলকভাবে সেগুলো শ্রেণীকরণ করে সে হচ্ছে সবচেয়ে হচ্ছে উপরের দিকে যে মনে করবে যে লাভ হবে সেই প্রকল্পে হচ্ছে বিনিয়োগ করবে। মূলধন বাজেটিং ও রেশনিংয়ের মধ্যে পার্থক্য, এটা তোমরা জানবে। মূলধন বাজেটিংয়ের ঝুঁকি অনিশ্চয়তা কি? ঝুঁকি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অনিশ্চয়তা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। মূলধন বাজেটের প্রকল্প মূল্যায়ন কৌশল, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। সনাতন পদ্ধতিতে কিন্তু হচ্ছে অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয় না, তার মানে এক্ষেত্রে সুদের হার থাকে না, বছর থাকে না সনাতন পদ্ধতিতে। আর বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে হচ্ছে বছর থাকবে, সেখানে হচ্ছে সুদের হারও থাকবে, তার মানে অর্থের সময়মূল্যটাকে বিবেচনা করে। এখন আমরা সনাতন পদ্ধতি, বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি কি? পে ব্যাক পিরিয়ড, এটা একটি পদ্ধতি। আমরা যে এগুলো হচ্ছে টেকনিক্স, এই অঙ্কগুলোই আমরা কিন্তু করব। পে ব্যাক রিসিপ্রোকাল পদ্ধতি, আরেকটি হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আরেকটি হচ্ছে বাট্টাকৃত ডিসকাউন্টেড হচ্ছে পে ব্যাক পিরিয়ড, সেটা হচ্ছে বাট্টাকৃত পরিশোধকাল পদ্ধতি।
আর বারটা কিন্তু নগদ পদ্ধতির মধ্যে নিট বর্তমান পদ্ধতি, এনপিভি নিট প্রেজেন্ট ভ্যালু, আর এটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে অভ্যন্তরীণ মুনাফার হার। এই অঙ্কগুলি আমরা করব। মুনাফা অর্জন ক্ষমতা পদ্ধতি, এই অঙ্কগুলি কিন্তু আমরা মেনলি করব। বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতিটা কি? এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড মেথড। কোনো প্রকল্পে বিনিয়োগকৃত মূলধন কত সময়ের মধ্যে ফেরত আসবে, আমি বিনিয়োগ করলাম সেটা আমার প্রতিষ্ঠানে কত সময়ের মধ্যে ফেরত আসবে, সেটাই হচ্ছে পেব্যাক পিরিয়ড, পিবিপি। এটা সুবিধা হচ্ছে এই পদ্ধতি সহজে বোঝা যায়, সময় ও ব্যয় হ্রাস পায়। আর এটা হচ্ছে স্বল্প অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এটা অধিক, বেশি পরিমাণ বিনিয়োগ করলে কিন্তু এটা কার্যকরী নাও হতে পারে, কিন্তু অধিক পরিমাণ বিনিয়োগ স্বল্প পরিমাণ বিনিয়োগ করলে হচ্ছে এটি কার্যকর হবে। তারল্য অর্জনের প্রতি গুরুত্ব আরোপ। আর অসুবিধাগুলো নগদ প্রবাহের সময়কাল বিবেচনা করা হয় না, যে আসলে সব যে নগদ প্রবাহটা আসবে, আমার তো অনেক সময় ধরে টাকাটা আসবে, কিন্তু সেটাকে বিবেচনা করা হয় না। আরেকটি হচ্ছে মূলধন ব্যয় অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না, ইন্টারেস্ট রেট আর হচ্ছে অর্থের সময়মূল্যকে বিবেচনা করা হয় না। প্রকল্পের মুনাফা অর্জন ও ভগ্নাবশেষ মূল্যও বিবেচনা করা হয় না এই পদ্ধতিতে। আচ্ছা, পেব্যাক পিরিয়ড পরিশোধকালের আমরা কতগুলি হচ্ছে সূত্র জানবো। যখন হচ্ছে প্রতি বছর একই ক্যাশ ইনফ্লো হয়, তখন কি হবে? সূত্রটা হবে পিবি বাই এনসিও। এনসিও হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো বা আউটলে, যে টাকাটা তুমি বিনিয়োগ করছো, আর এনসিবি হচ্ছে যে টাকাটা নিট ক্যাশ ইনফ্লো মানে আন্তঃপ্রবাহ, যে টাকাটা তোমার প্রতিষ্ঠানে আসছে। তাহলে তুমি যে টাকাটা দিচ্ছ আর যে টাকাটা আসছে সেটাকে তুমি ভাগ করে দিলে তোমার হচ্ছে এনপিভিটা হচ্ছে বের হয়ে যাবে। এটা যখন প্রতি বছর একই ক্যাশ ইনফ্লো থাকে। যখন বিভিন্ন বছরে বিভিন্ন রকমের ক্যাশ ইনফ্লো হয়, তখন কোন সূত্রটি হবে? তখন দেখো পিবিপি এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে এনসিও হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো, আর হচ্ছে এ হচ্ছে যে বছরে তোমার হচ্ছে কমুলেটিভ মানে ক্রমযোজিত ক্যাশ ফ্লো ইনফ্লো হচ্ছে তোমার ক্যাশ আউটফ্লোর কাছাকাছি আসবে, সেই বছরটাই হবে এ। আর হচ্ছে সি হচ্ছে যে বছরে তোমার হচ্ছে ক্যাশ ইনফ্লো কমুলেটিভ আউটফ্লোর কাছাকাছি আসবে, কমুলেটিভ আউটফ্লো সেই বছর, সেটাই হচ্ছে সি। পরবর্তী ডিটা হচ্ছে পরবর্তী বছরে ক্যাশ ইনফ্লো সাকসিডিং ইয়ার অফ এ, এই বছরে, এই যে এই বছরের পরবর্তী বছরেই হচ্ছে কিন্তু ক্যাশ ইনফ্লোটা হবে। এটা হবে কিন্তু একদমই হচ্ছে তোমার কমুলেটিভ হবে না, আমরা সেটা অঙ্কগুলি করব। গ্রহণ বর্জন সিদ্ধান্ত, আমরা কোন প্রকল্পগুলি গ্রহণ করব, কীভাবে হলে গ্রহণ করব, কীভাবে হলে গ্রহণ করব না। দেখো, যখন একটি প্রকল্প হয়, একটি প্রকল্প মানে এটা স্বাধীন প্রকল্প, পেব্যাক পিরিয়ড থেকে পূর্ব নির্ধারিত পেব্যাক পিরিয়ড হচ্ছে বেশি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু হচ্ছে আমি সেই প্রকল্পটি গ্রহণ করব, তার মানে কম সময়ে আমার টাকাটা চলে আসছে। আর হচ্ছে পেব্যাক পিরিয়ড থেকে হচ্ছে পেব্যাক পিরিয়ড বেশি হয়, আমি যেইটা আমার নির্ধারণ করে রাখা হয়েছে সেটা থেকে পেব্যাক পিরিয়ডটা হচ্ছে বেশি হয়। যদি কোনো অঙ্ক করে আমার যত আমি প্রত্যাশা করছি যেই বছরের মধ্যে টাকাটা আসবে তার থেকে বেশি পরিমাণ হয়, তাহলে কিন্তু সেই প্রকল্পে আমরা বর্জন করব। আচ্ছা, যখন একাধিক প্রকল্প হয় তখন হচ্ছে পেব্যাক পিরিয়ড কম হবে সেটি আমরা গ্রহণ করব। আচ্ছা, এখানে আমরা একটা চিত্র দিয়ে দিয়েছি। পিবিসি লাইফ থেকে তোমার যে মোট লাইফ, তোমার অঙ্কের মধ্যে হচ্ছে যে লাইফটা থাকবে, যত বছর থাকবে, সেটা থেকে যদি পিবিসি হচ্ছে বেশি হয় তাহলে সেটা বর্জন করবে, তার হচ্ছে তুমি পরবর্তী টাকা পাবে। আরেকটা হচ্ছে পিবিসি হচ্ছে এটা স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে, যখন হচ্ছে পিবিসি হচ্ছে লাইফ, তোমার যে অঙ্কের মধ্যে যতগুলি বছর থাকবে সেটা থেকে যদি লাইফটা পিবিসি হচ্ছে কম হয়, তখন হচ্ছে আমরা সেটা গ্রহণ করব। একটা অঙ্কের মাধ্যমে আমি দেখাচ্ছি, দেখো এ প্রজেক্ট রিকোয়ার এন আউটলে, এখানে ক্যাশ আউটফ্লোটা হচ্ছে 2 লাখ, আর হচ্ছে ক্যাশ ইনফ্লোটা হচ্ছে 50,000 টাকা। আর কত বছরে? 5 বছরে। এখন 5 বছরে সে প্রতি বছরে সে হচ্ছে 50,000 টাকা করে পায়, তাহলে আসলে সে 2 লাখ টাকা কত বছরের মধ্যে পেয়ে যাচ্ছে? আমরা কিন্তু ইজিলি অঙ্কটা বের করে পাচ্ছি, 4 বছরে সে কিন্তু 2 লাখ টাকা পেয়ে যাচ্ছে। তাহলে তার যে এস্টিমেটেড যে 5 বছর থেকে হচ্ছে 5 বছর তার এই হচ্ছে
এই প্রজেক্টের মেয়াদ আর সে 4 বছরে টাকাটা তুলে ফেললো, তাহলে এই প্রজেক্টটা কিন্তু গ্রহণযোগ্য। ওকে, আমরা পিবিপি, পেব্যাক পিরিয়ড, এনসিও নিট ক্যাশ আউটফ্লো, আর হচ্ছে এনসিবিসি নিট ক্যাশ বেনিফিট, মানে হচ্ছে ক্যাশ আউটফ্লো তোমার যে টাকাটা তুমি বিনিয়োগ করছো, আর এটা হচ্ছে যে টাকাটা তোমার প্রতিষ্ঠান আসছে, এই যে এই 50,000 টাকাটা হবে তোমার এনসিবি। আরেকটি অঙ্ক করব। নীলিমা ওয়ান্টস টু ইনভেস্ট 2 লাখ, এখানে হচ্ছে 2 লাখ টাকা হচ্ছে ক্যাশ আউটফ্লো, আর এই যে এক এক বছরে এক এক টাকা সে পেয়েছে, প্রথম বছরে সে 30,000 টাকা পেয়েছে, দ্বিতীয় বছরে সে 40,000 টাকা পেয়েছে, থার্ড বছরে সে 50,000 টাকা পেয়েছে। তাহলে ফাইন্ড আউট পে ব্যাক পিরিয়ড, এখানে আমরা এক এক বছরে এক একটা হচ্ছে আমরা ক্যাশ ইনফ্লো দেখতে পাচ্ছি। তার মানে আমাদের সূত্রটা কি হবে এখানে দেখো, এইটার জন্য আমরা যখন পে ব্যাক পিরিয়ডের অঙ্ক করব, এই সূত্রটা যখন আমরা এক এক বছরে এক এক রকম হচ্ছে ক্যাশ হচ্ছে ইনফ্লো হবে, তখন আমাদের এই ক্রমযোজিত সিএফএটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে এখানে আমাদের এই যে দেয়া আছে, এটা কিন্তু ট্যাক্স যেহেতু নয়, তা আমরা বুঝেই নিচ্ছি এটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে এখানে কমুলেটিভ হবে, এখানে 30,000, যেহেতু আগে কোনো বছর নেই, 0 বছর, তাহলে এখানে 30,000 টাকায় হয়ে যাবে। তারপরে কমুলেটিভ পরের বছর হবে 30,000 যোগ হচ্ছে 40,000, 30,000 যোগ 40,000, তাহলে হবে 70,000। পরের বছর হবে 70,000 যোগ 50,000, তার মানে 1,20,000। পরের বছর হবে 1,20,000 আর 60,000, তাহলে 1,80,000। পরের বছর হবে 1,80,000 যোগ হচ্ছে 70,000, 2,50,000। এখন আমরা সূত্রে আসি, যেহেতু আমরা বলেছি এক এক বছর এক একটা হলে সূত্রটা কী হবে, পি এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লোটা হচ্ছে 2 লাখ, তাহলে 2 লাখ টাকার কাছাকাছি কোনটা আসে, আমরা বেশিও নিব না কমও নিব না, যেটা একদম কাছাকাছি আসবে। তাহলে এই যে 1,80,000 টাকা হচ্ছে এখানে কমুলেটিভ, যে বছরে কমুলেটিভ আউটফ্লোটা হচ্ছে কমুলেটিভ ক্যাশ ইনফ্লোটা হচ্ছে তোমার হচ্ছে তোমার ক্যাশ আউটফ্লোর কাছাকাছি হবে, সেই বছরটা আমরা গ্রহণ করব। তাহলে 1,80,000 টাকার বছর কত, 4, তাহলে এর মান হচ্ছে 4। আর হচ্ছে এনসি হচ্ছে ক্যাশ আউটফ্লো, এটা 2 লাখ টাকা। আর হচ্ছে যে বছরে তোমার কমুলেটিভ ক্যাশ ইনফ্লো হচ্ছে আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা হচ্ছে তোমার হচ্ছে ক্যাশ আউটফ্লো সমান হবে, সেই বছরটা হবে এখানে 1,80,000 টাকা সি। তারপর হচ্ছে ডি হচ্ছে পরবর্তী বছরে সিএফএটি হচ্ছে পরবর্তী বছরে হচ্ছে সিএফএটিটা হবে, সেখানে কমুলেটিভটা আসবে না ডি। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব, এটা হচ্ছে 4 বছর 4.29 ইয়ার্স হবে। আমরা আরেকটি অঙ্ক করব, যেক্ষেত্রে হচ্ছে ট্যাক্স রেট থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটি করব। ইসমা ওয়ান্টস টু ইনভেস্ট 2 লাখ, শি হ্যাজ 2 প্রপোজাল, একটা হচ্ছে হুইচ প্রজেক্ট সিলেক্ট বাই হার, সে 2টা প্রপোজাল নেবে। ফার্স্ট প্রপোজাল হচ্ছে প্রডিউস CFBT 60,000 ফর 5 ইয়ার্স। 5 ইয়ার্সে হচ্ছে একই পরিমাণ হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, এটা হচ্ছে বিফোর ট্যাক্স। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আরেকটা সেকেন্ডটা হচ্ছে সে এক এক বছরে এক একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো হচ্ছে। তাহলে যদি ট্যাক্স রেট থাকে, তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, যেহেতু এখানে হচ্ছে কত ইয়ার্স, 5 ইয়ার্স, তাহলে এখানে আমাদের ডেপ্রিসিয়েশন ট্যাক্স থাকলেই আমরা কিন্তু ডেপ্রিসিয়েশনটা বের করব। কারণ হচ্ছে সব প্রতিষ্ঠানে চায় হচ্ছে যে কিভাবে হচ্ছে ট্যাক্সটা কম দেয়া যায়, সেই জন্য সে যে ডেপ্রিসিয়েশন যে অবচয়টা নির্ধারণ করে রাখে প্রতি বছরের জন্য, সে অবচয়টাকে সে বাদ দেয়, সেটা তাদের ট্যাক্স রেটটাকে কমানোর জন্য। তাহলে এখানে যেহেতু ট্যাক্স আছে, তাহলে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে 2 লাখ থেকে 2 লাখ ভাগ হচ্ছে 5 বছরের ডেপ্রিসিয়েশনটা কত হবে দেখো। টোটাল কস্ট থেকে স্যালভেজ ভ্যালু, এখানে কোনো স্যালভেজ ভ্যালু নেই এই অঙ্কেতে, আর 5 ইয়ার্স, তাহলে 40,000 টাকা হচ্ছে এখানে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা বের করে হচ্ছে শুধুমাত্র হচ্ছে ট্যাক্সটাকে রিবেট করার জন্য, কমানোর জন্যই হচ্ছে বের করে থাকে। এখন দেখো আমরা
বিটি কীভাবে নির্ণয় করব? আমরা সবসময় অঙ্ক করব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কিন্তু আমাদের অঙ্কে আছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ওকে, এখন আমাদের ট্যাক্সটাকে যেহেতু আমাদের কমাতে হবে, তাই ডেপ্রিসিয়েশনটাকে আমরা বিয়োগ করে দিব। কত আমাদের এখানে ডেপ্রিসিয়েশনটা? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা বিয়োগ করে দেব। তাহলে ক্যাশ নিট প্রফিট বিফোর ট্যাক্স, এটা হচ্ছে নিট প্রফিট বিফোর ট্যাক্স। তাহলে এখান থেকে আমরা 40% ট্যাক্স বিয়োগ করে দিলে হয় 8,000 টাকা, 80,000 টাকা। তাহলে নিট প্রফিট আফটার ট্যাক্স হয়ে গেল। এখন দেখো আমরা এর পরবর্তীতে আমরা ট্যাক্সটাকে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই কাজ করেছি, কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনটাকে অবচয়টাকে আমরা যোগ করে দিব। তাহলে আমাদের এখানে CFATটা আসে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আসে হচ্ছে 52,000 টাকা। তাহলে আমাদের সূত্র অনুযায়ী NCO বা NCB, তাহলে এটা আমাদের নর্মাল। এটা হচ্ছে প্রজেক্ট এ, তার প্রপোজাল দুইটা, এইটা হচ্ছে প্রপোজাল A 1 নম্বর প্রজেক্ট, আর এটা হচ্ছে 2 নম্বর প্রজেক্ট। 2 নম্বর প্রজেক্টে যেহেতু এক এক বছরে এক একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই কমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, আমরা বসালাম 5 ইয়ার্স, ডেপ্রিসিয়েশন হচ্ছে 40,000 টাকা প্রতি বছর বসালাম। এখন আমরা বিয়োগ করে দিলাম নিট বেনিফিট বিফোর ট্যাক্স, তাহলে বিয়োগ করে দেওয়ার পরে হচ্ছে আমাদের কি হয় 5,000, এখানে বিয়োগ করে দিলাম। এখন এই টাকার উপরে আমরা হচ্ছে এই যে ক্যাশ বেনিফিট নিট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে থেকে আমরা হচ্ছে 40% বিয়োগ করে দেব, তাহলে হলো আমাদের 30%। এটা থেকে এই 5,000 টাকার 40% 2,000 টাকা, 10,000 টাকার 40% 4,000 টাকা, 20,000 টাকার 40% 8,000 টাকা, 30,000 টাকার 40% হচ্ছে 12,000 টাকা, 40,000 টাকার 40% হচ্ছে 16,000 টাকা। ওকে, দেন আমরা হচ্ছে এখানে এই যে NPAT, এই NPBT থেকে 2,000 টাকা বাদ দিয়ে দিব, এই 5,000 টাকা থেকে 2,000 টাকা আমরা বাদ দিয়ে দিব, তাহলে 3,000 টাকা। এরকম এই 4 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম আমরা বাদ দিয়ে দিব। ওকে, এখন আবার আমরা কি করব, যখন আমরা বাদ দেওয়া শেষ তখন আবার আমরা এটার সাথে হচ্ছে এই ডেপ্রিসিয়েশনটাকে যোগ করব। ওকে, তাহলে এখানে 3 নম্বর কলাম আর হচ্ছে 7 নম্বর কলাম হচ্ছে 6 নম্বর কলাম আমরা যোগ করব। এই 3 এটা আর হচ্ছে NPT এটা আমরা যোগ করব। ওকে, তাহলে আমরা CFAT বের হয়ে গেল। তারপর আমরা কমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটাকে বের করব। কমুলেটিভ মানে এই যে প্রথম বছরে যেহেতু কোনো ইয়ার নাই, 0, তাহলে প্রথম বছরে যা আছে তাই বসে যাবে। পরবর্তী বছরে আমরা হচ্ছে 43,000 সাথে 46,000 যোগ করব, 89,000 টাকা, 89 সাথে 52,000, 141,000 টাকা। তারপরে হচ্ছে আমরা হচ্ছে 141 সাথে 58,000 টাকা যোগ করে 199। ওকে, এখন দেখো এখানে দেখো আমরা হচ্ছে এই যে আমাদের NC হচ্ছে 2 লাখ, তারপর হচ্ছে আমাদের 2 লাখ টাকার কাছাকাছি হচ্ছে 1,99,000 টাকা, এটা হচ্ছে 4 ইয়ার্স, এটা 4 ইয়ার্স, সিটা হচ্ছে যে বছরে কমুলেটিভ আউটফ্লো যে বছরে হচ্ছে তোমার ক্যাশ আউটফ্লোর কাছাকাছি আসবে, তাহলে এই 2 লাখ টাকার কাছাকাছি 1,99,000 টাকা, তাহলে এখানে 1,99,000। এর পরবর্তী বছরে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সটা হবে ডি। তাহলে আমরা এখন ইসমা আসলে কোন প্রজেক্টটা গ্রহণ করবে, যে প্রজেক্টে, তাহলে ইসমা আসলে কোন প্রজেক্টটা, ইসমা ফার্স্ট প্রজেক্টটা গ্রহণ করবে, কারণ হচ্ছে 2.85 ইয়ার্স, কম সময়ে সে টাকাটা তার ব্যাক আসছে, মানে সে যত টাকা ইনভেস্ট করছে সেটা খুব কম সময়ে আসছে। আর এই 2 নম্বর পদ্ধতি প্রজেক্টে সে বিনিয়োগ করে, 2 নম্বর প্রজেক্টে বিনিয়োগ করলে তার 4 বছরে টাকাটা ফেরত আসবে, তাহলে লাভজনক হচ্ছে 3.85 ইয়ার্স। আরেকটি হচ্ছে পারস্পরিক বিনিয়োগ পরিশোধ কাল, পেব্যাক রিসিপ্রোকাল বা PBR। সেক্ষেত্রে দেখো PBR পদ্ধতিতে বিনিয়োগ কত সময় ফেরত আসবে তা জানা গেলেও মুনাফার হার কিন্তু আমরা জানতে পারছি না। সেক্ষেত্রে হচ্ছে এই মুনাফার হার যেহেতু আমরা জানি না, সেই জন্যই হচ্ছে PB থেকে PBR মেথডটা আসলো। তাহলে যে পদ্ধতি আয়ের হার জানার জন্য PBP পদ্ধতির সূত্রকে উল্টোভাবে ব্যবহার করা হয়, তাই সেটাই হচ্ছে PBR। এখন দেখো
এই পদ্ধতি আমরা কিভাবে সূত্র, যদি নগদ প্রবাহের হার সমান হয় তাহলে কি হবে, ওই যে আমাদের সূত্রটা উল্টে হবে, যেহেতু এখানে হার জানতে চাইছে শতকরা হার, সেক্ষেত্রে 100 গুণ হবে। এনসিও এটা যেহেতু আগে ছিল নিচে, পরে উপরে উল্টে যাবে শুধু। এখানে আমরা একটা অঙ্ক করছি, এই কোম্পানিজ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ আর হচ্ছে অ্যান্ড ইট উইল জেনারেট এ ক্যাশ ইনফ্লো 60,000 পার ইয়ার। তার ক্যালকুলেট পিবিআর, তাহলে এখানে আমাদের ক্যাশ আউটফ্লো হচ্ছে 5 লাখ আর ক্যাশ ইনফ্লো হচ্ছে 60, তো আমরা এখানে 12% হচ্ছে জানতে পারছি, এটা হচ্ছে পিবিআর। আর এটা হচ্ছে যদি নগদ প্রবাহের হার অসমান হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের একদম পুরো অঙ্কটাই আমরা করব। হ্যাঁ, এখানে হচ্ছে পিবিপি হবে, এই জায়গাটা পিবিপি হবে, কিন্তু ভুল আছে, এই জায়গাটা হচ্ছে পিবিপি হবে 1/পিবিপি, এটা হবে 1/পিবিপি গুণন 100। এখন দেখো আমরা এখানে ইফ প্রজেক্ট পিবিপি ইজ 5 ইয়ার্স হোয়াট ইজ দ্য, এখানে পিবিপি বের করাই আছে, আমরা কিন্তু পিবিপি যখন এরকম রিসিপ্রোকাল থাকবে তাহলে এই সূত্র অসমান থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিবিপিটাকে বের করতে হবে, দেন হচ্ছে আমরা পিবিআরটাকে বের করতে পারবো। আচ্ছা, এই পদ্ধতি যে প্রকল্পের পিবিআর বেশি হবে মানে হচ্ছে মুনাফার হার বেশি হবে, হার বেশি হলে আমরা গ্রহণ করব। আর পিবিপির ক্ষেত্রে হচ্ছে যত কম সময় টাকাটা ফেরত আসবে, মানে কম বছর হলে আমরা সেটাকে গ্রহণ করব। আর পিবিআরের ক্ষেত্রে হচ্ছে যত হার বেশি হবে সেটা আমরা লাভজনক মনে করব। গড় উপার্জন হার পদ্ধতি, অ্যাভারেজ রেট অফ রিটার্নটা কি? গড় বিনিয়োগ অর্থের উপর আয়ের শতকরা হারকে গড় উপার্জন হার বলে, অর্থাৎ বিনিয়োগ প্রকল্পের কর ও অবচয় পরবর্তী, এখানে আমরা করও বাদ দিব, অবচয় বাদ দিব, মানে ডেপ্রিসিয়েশনটাকে আমরা বাদ দিয়ে দিব, পরবর্তী নগদ প্রবাহকে বিনিয়োগের শতকরা হারে, এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, হারে প্রকাশ করাকে বিনিয়োগের উপর উপার্জন হার পদ্ধতি বলে, মানে হচ্ছে ARR বলে। এখন ARR এর কতগুলি সূত্র আছে, ARR সমান অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স বা NPAT বা CFAT, হ্যাঁ, বাই হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন হচ্ছে 100। আরেকটি হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট তুমি কীভাবে বের করবে, তোমার যে কস্টটা আসছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবে। আবার হচ্ছে অনেক ধরনের সূত্র আছে, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, ওকে, আমরা হচ্ছে AR একটা সূত্র, অনেকগুলি সূত্র আছে অ্যাভারেজ। আবার ARR এরও অনেকগুলি সূত্র আছে, এই যে এখানে অনেক সময় NPBT CFAT থাকতে পারে, হ্যাঁ, বা শুধুমাত্র অ্যাভারেজ ক্যাশ ফ্লো থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। আচ্ছা, অ্যাভারেজ রেট অফ রিটার্নের ক্ষেত্রে অনেকগুলি সূত্র আছে, যখন যেটা আমাদের প্রয়োজন হয়। এখন দেখো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আরেকটা সূত্র আছে, ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস স্যালভেজ ভ্যালু প্লাস হচ্ছে টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বাই 2। গ্রহণ বর্জন সিদ্ধান্ত, একাধিক প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের ARR বেশি, আমরা গড় উপার্জন হার যেটার বেশি সেটাই আমরা গ্রহণ করব। এখানে আমরা একটা হচ্ছে গড় উপার্জন ARR যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে, যখন স্বাধীন প্রকল্প, এটা হচ্ছে স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে ARR যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় সেটা আমরা গ্রহণ করব, আর হচ্ছে ARR যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে কম হয় তাহলে আমরা সেটা বর্জন করব। আর এটা হচ্ছে এখানে এটা হচ্ছে পরস্পর বর্জনীয় প্রকল্পের ক্ষেত্রে, সেক্ষেত্রে যে প্রকল্পের হচ্ছে ARR বেশি হবে সেটাই আমরা গ্রহণ করব। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, নিট ক্যাশ আউটফ্লো, ওকে, কস্ট অফ ক্যাপিটাল আছে এখানে 10%, CFAT হচ্ছে 2 লাখ, ডেপ্রিসিয়েশন 2 লাখ, ক্যালকুলেট ARR অ্যান্ড কমেন্ট, ওকে। তাহলে NPAT নিট প্রফিট আফটার ট্যাক্স, তাহলে আফটার ট্যাক্সে যেহেতু আছে তার মানে এখানে অনেক সময় আফটার ট্যাক্স থেকে এর সাথে ডেপ্রিসিয়েশনের যোগ হয়। আমরা জানি যে আমরা ARR অ্যাভারেজ রেট অফ রিটার্নে আমরা কোনো ডেপ্রিসিয়েশনও রাখবো না, ট্যাক্সও রাখবো না, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে NPAT-তে থাকে 1 লাখ, আরেকটা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট NCO বাই হচ্ছে 2, মানে হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো, তোমার যত টাকা বিনিয়োগ করছো সেটা থেকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে তোমার সূত্র এখানে 40%। সিন্স ARR ইজ হায়ার দ্যান কস্ট অফ ক্যাপিটাল, এখানে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%, কিন্তু আমাদের ARR হচ্ছে 40%, তাহলে এই প্রজেক্টটা আমরা গ্রহণ করব।
আরেকটি অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে 2 প্রজেক্ট আর ইন হ্যান্ড অফ তানভীর কোম্পানি হুইচ উইল প্রডিউস দ্য ফলোয়িং ক্যাশ ফ্লো। তাহলে দুইটা প্রজেক্ট আছে, এ প্রজেক্ট আর বি প্রজেক্ট, আর ট্যাক্স রেট হচ্ছে এটা। আর যখনই হচ্ছে আমাদের ট্যাক্স রেট থাকবে তখনই আমাদের ডেপ্রিসিয়েশনটাকে বের করতে হবে। ওকে, আমরা অঙ্কটা করছি। এখানে হচ্ছে 1 ইয়ার ক্যাশ, এটা হচ্ছে ক্যাশ ফ্লো, হ্যাঁ বানান ভুল হয়েছে, ক্যাশ ফ্লো, ডেপ্রিসিয়েশন এনপিবিটি, এটা হচ্ছে এনপি বিফোর ট্যাক্স, আর হচ্ছে ট্যাক্স, আর হচ্ছে এনপিবিটি। এখানে আমাদের আর যোগ করার বিষয় নেই, কারণ আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, তারপরে এনপিবিটি হবে, ডেপ্রিসিয়েশন পরে 1000, আর তারপরে এই 1000 থেকে আমরা 40% করব, তাহলে হচ্ছে এই 1000 থেকে 40% বাদ দিলে 600। ওকে, আমরা সবগুলি এই কলামে এভাবে করে যাব। এটা হচ্ছে কিন্তু ক্যাশ, এই যে 50,000, এই 50,000 এটা হচ্ছে ক্যাশ আউটফ্লো, মানে হচ্ছে যে টাকাটা সে বিনিয়োগ করেছে। আর এখানে আরেকটা আছে সেলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু মানে হচ্ছে সেলভেজ ভ্যালু। এই প্রজেক্টে হচ্ছে এখানে 5,000 টাকা, এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন হচ্ছে 9,000 টাকা, আর ট্যাক্স হচ্ছে 40,000 টাকা। ওকে, আমরা এখানে করে ফেললাম। আমাদের এখানে নেট ক্যাশ ইনকাম হচ্ছে 13,000 টাকা। এখানে দেখো এনপিবিটি, ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পরে আমার এনপিবিটি হলো, সে এনপিবিটি হচ্ছে টোটাল যোগ করে আমার 13,200। এখন আমি অঙ্কটা করলাম, যেহেতু অ্যাভারেজ ইনকাম বা অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার এখানে আরেকটা নতুন সূত্র আসবে। আমাদের অনেকগুলি সূত্রে আমরা ব্যবহার করে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যোগ সেলভেজ ভ্যালু আমাদের 5,000 টাকা, সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে 27,500, 9.60%। আর একটা বি প্রজেক্টও সেম হবে। এখানে ডেপ্রিসিয়েশন আবার বের করব, কারণ এখানে ডেপ্রিসিয়েশন হচ্ছে, এখানে সেলভেজ ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে 2,500, তাই 5 ইয়ার্স দিয়ে ভাগ করে 9,500 এখানে হবে ডেপ্রিসিয়েশন, সেটা বিয়োগ করব। আচ্ছা, এখানে একটা জিনিস, আমাদের ডেপ্রিসিয়েশন থেকে এই যে 5,000 টাকা থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে আমাদের মাইনাস ফিগারে চলে আসে। এখানে মাইনাস ফিগার মানে আসলে মাইনাস ফিগার না, এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি থাকে হচ্ছে ট্যাক্সটাকে কম দেওয়ার জন্য। এখন ট্যাক্সটা কিন্তু দিতেই হবে, তাকে 40% দিতেই হবে। এখন তারপর সব এখানে দেখো 40,000 টাকা, এই অবচয় কিন্তু আসলে আনুমানিক অবচয়, এটা কিন্তু এস্টিমেটেড ফিগার না, এটা আনুমানিক একটা ফিগার হচ্ছে ধরেই করা হয়। তাহলে এই 5,000 থেকে মাইনাস 4,000 টাকা, এই মাইনাস মানে যে সেই মাইনাস না, এই মাইনাস হচ্ছে তোমার হচ্ছে ট্যাক্সটা হচ্ছে এখানে কত টাকার উপরে আসলে ট্যাক্সটা দেয়া হবে। ওকে, এখন 4,500 টাকার উপরে সে ট্যাক্সটা দেবে। এখন সে যদি 5,000 টাকার উপরে ট্যাক্স দিত তাহলে কিন্তু তার বেশি টাকা আসতো, সে এই জন্য হচ্ছে 4,500 টাকার উপরে ট্যাক্স দিবে, তাহলে হয় 1,800 টাকা। তাহলে 1,800 টাকা যখন হবে তখন এখানে তুমি ইবিটি থেকে ট্যাক্সটা বাদ দিয়ে দিবে তোমার 27। এখানে কিন্তু আর মাইনাস ফিগারটা হবে না, তোমার আসলে আফটার ট্যাক্স হচ্ছে তোমার অ্যাপসের ট্যাক্স হচ্ছে তোমার হচ্ছে 2,700। তাহলে এখানে টোটাল ইনকাম হচ্ছে 17,100। এখানে মাইনাসটা কিন্তু মাইনাস না, মাইনাস মানে হচ্ছে আমি এটা বিয়োগ যোগ, মাইনাস মাইনাসে প্লাস, সেটা কিন্তু না। হ্যাঁ, এটা তোমাদের মাথায় থাকতে হবে। আর এটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম বা অ্যাভারেজ ইনকাম, আমরা সূত্র প্রয়োগ করলাম। তাহলে দেখো আমাদের হচ্ছে কোন প্রজেক্টে আমরা গ্রহণ করব, 13.09 নাকি হচ্ছে 9.60। অবশ্যই আমরা 13 পয়েন্ট হচ্ছে 13 পয়েন্ট হচ্ছে 03%ই আমরা হচ্ছে এই বি প্রজেক্টে কিন্তু গ্রহণ করব। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ।